This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. ইংরেজিতে একটা কথা আছে জানেন তো, মানডে মর্নিং ব্লুজ। রোববারের ছুটি কাটিয়ে কারো কারো ক্ষেত্রে আবার শনি রোববারের ছুটি কাটিয়ে সোমবার সকালে আবার কাজে ফেরা ভয়ঙ্কর কষ্টকর একটা জিনিস। খেয়াল করে দেখবেন আপনার আমার সবার হয়, ঘুম থেকে উঠতেই কীরকম আলস্যি লাগে, তাই না? কিন্তু নেতাদের এই আলিস্যির কোনো জায়গা নেই। আমরা নেতাদের যতই সমালোচনা করি, এই একটা জিনিস তাদের কাছ থেকে শেখার মতো, তাদের জন্য সব দিন সমান। আর রোববারের ছুটির দিনটাকে বরঞ্চ তারা বেশি করে কাজ করেন, ফলে সোমবার দিনের কাজটার গায়ে লাগে না। তারপর আবার সামনে ভোট আসছে, সবাই ছুটবেন, সবার পর সভা, মিছিলের পর মিছিল। তাও তো এখনও ভোট ঘোষণা হয়নি, কিন্তু নেতারা মাঠে নেমে পড়েছেন। গত রোববার রাতে এক দলের মধ্যে একটা মেসেজ চালাচালি হচ্ছিল জানেন তো, তাতে লেখা, এই প্রথম সোমবার আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। উপলক্ষ রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। এমন একটা উপলক্ষ যেখানে মানডে মর্নিং ব্লুজ মানে ওই আলিস্যিটা সোমবারের কাজই করেনি। আসলে অনুষ্ঠানটা যত না ধর্মীয় তত বেশি রাজনৈতিক, সেটা তো আমরা গত সোমবার দেখেইছি। কাল রাজ্যে অন্তত 3টে বড় বড় রাজনৈতিক কর্মসূচি আছে, এগুলো একদম নির্ভেজাল, এটা আবার অন্য কোনো কিছুর আড়ালে নেই আর কি। তারা একটা হচ্ছে ওই কোচবিহার আর শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা। প্রশ্ন করতেই পারে যে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা কেন রাজনৈতিক হতে যাবে? সেটার জন্য অবশ্য বেশি ভাবনা চিন্তা করার দরকার পড়বে না, যে কোনো একটা প্রশাসনিক সভা দেখে নিন, তাহলেই বুঝে যাবেন। আর তার মধ্যে লোকসভার আগে উত্তরবঙ্গে সভা যখন হচ্ছে, সেটা তো আবার বিজেপির স্ট্রং হোল্ড, কাজেই নিশ্চিতভাবেই বিজেপিকে নানান অস্ত্রে গাঁধবেন মুখ্যমন্ত্রী। এমনিতে উত্তরবঙ্গ কোথাও গিয়ে আর কি এত কিছু ভাবছেন মুখ্যমন্ত্রী, এত কিছু করলাম, উত্তরবঙ্গে বারবার সফরে গেলাম, পাহাড়ে ছুটলাম, উত্তর কন্যা বানালাম, এত কিছু করেও উত্তরের মানুষের নির্বাচনী আশীর্বাদটা কেন পাচ্ছি না? নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর মনের ভেতরেই আক্ষেপটা রয়েছে। সে 19-এর লোকসভায় মালদা পর্যন্ত তৃণমূলের কিন্তু একদম হাতখালি, একেবারে জিরো। মালদা পর্যন্ত একটাই আসন বিজেপি ছাড়া অন্য দল পেয়েছে, আর সেই দলটার নাম আবার কংগ্রেস। তাই মুখ্যমন্ত্রী যখন কোচবিহারে থাকবেন, তখন ইসলামপুর চোপড়া হয়ে বিহারের পথে পা বাড়াবেন রাহুল গান্ধী ওই ন্যায়যাত্রা নিয়ে। এবার রাহুল কি বলেন, মমতা কি বলেন, সেদিকে শুধু বাংলা নয়, ন্যাশনাল মিডিয়া পর্যন্ত তাকিয়ে থাকবে। মালদায় আরও একটা জিনিস আছে, মালদায় ওই মমতা রাহুল গান্ধীর মিটিং হবে কি, হলে আদৌ মানে কি আলোচনা হবে, নাকি শুধু চাটা খেয়েই চলে যাবেন, শুধু সৌজন্য, নাকি কিছুই হবে না, এই সব নিয়ে প্রচুর সবার কিন্তু সাসপেন্স আছে। আর সবারই একটুখানি অপেক্ষা, টেনশান সবই রয়েছে। সবটাই কালকে হয়তো স্পষ্ট হয়ে যাবে, কিন্তু স্পটলাইট শুধু উত্তরে থাকবে এটা ভাবলে কিন্তু ভুল করেছেন। তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের লোকসভাকে কেন্দ্র করে সেখানেও তো প্রশাসনিক সভা ডেকে দিয়েছেন, ফলে প্রশাসনিক সভাটা একটা অন্য মাত্রা পেতে চলেছে। খেয়াল করে দেখুন, প্রশাসনিক সভা ডাকছেন কে? তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, হ্যাঁ, ডায়মন্ড হারবারের সাংসদ, কিন্তু রাজ্য প্রশাসনের কেউ না, তবুও ডেকেছেন। আর শুধু বিধায়ক, পঞ্চায়েত প্রধান, জেলা সভাধিপতি নন, সেখানে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে নেতারা কিন্তু থাকবেন। এবার সাংসদের বৈঠকে কেন প্রশাসন, এই নিয়ে বিরোধীরা যতই প্রশ্ন তুলুন, অভিষেক কিন্তু বুঝিয়ে দিচ্ছেন, সমস্ত পাত্তা তিনি দিচ্ছেন না। অবশ্য অভিষেকের প্রশাসনিক সভা আগেও হয়েছে, এবারেও হচ্ছে, ফলে কালকেরটা কিন্তু সাম্প্রতিককালের বিভিন্ন ঘটনা প্রবাহের পর একটা মেগা ইভেন্ট হওয়ার কথা। আরও একটা মেগা ইভেন্ট হওয়ার কথা ছিল ওই পূর্ব মেদিনীপুরের মেচেদায় অমিত শাহের কর্মী সভা, কিন্তু খবরটা গতকালই চলে এসছে যে অমিত শাহ আসছেন না। এবার কেন আসছেন না, যে ব্যাখ্যাটা শোনা যাচ্ছে সেই ব্যাখ্যাটাও কিন্তু, বা সেই ইস্যুটাও কিন্তু নির্দিষ্ট করে বললে কম ইন্টারেস্টিং নয়। বাংলা থেকে বিহার চোখ রাখতে হলে কিছু কথা তো আজ বলতেই হবে, যে কথাগুলো না বললেই নয়। ভাবুন দেখি রাহুল গান্ধীর কপাল, এমন দুটো স্টেটে আপাতত কদিন যাত্রা চলবে যে দুটো স্টেটেই
ইন্ডিয়ার শরিক, ওই ইন্ডিয়া জোটের শরিক, অথচ দুই নেতৃত্বই তার প্রতিবিমুখ। এই শীতে সাদা পিঠের ওপর নলেন গুড় পড়লে যে মাখো মাখো ব্যাপারটা হয়, সেটা কিছুতেই হচ্ছে না। নীতিশ কুমার অবশ্য আইডিয়াল নেতা, মানে বর্তমানকালের আইডিয়াল নেতা। মানে সমারসল্ট খাওয়ার ক্ষেত্রে তার যা দক্ষতা, তাতে চোখ বন্ধ করে ভরসা করা যায় যে তিনি কোনো একদিকে কখনো কিছুদিন বেশি স্টে করবেন না, আবার ভল্ট বেড়ে অন্যদিকে চলে যাবেন। মানে কেউ কেউ বলেন যে চোখ খুলে বা বন্ধ করে তাকে ভরসা করা যায় না। আমি কিন্তু উল্টোটা দেখি, মানে তিনি যে এই ভল্টটা খাবেন এটাই সব থেকে বড় ভরসার বিষয়। সাথে কি আর বিহার পলিটিক্সে পাল্টি রাম নামটা তার সাথে সেটে গেছে? 2013 সালে এনডিএর সঙ্গে 17 বছরের সম্পর্ক ছিন্ন করেন নীতিশ। এবার রাজনৈতিক মহল অবাক হয়েছিল সে ব্যাপারে যে নরেন্দ্র মোদীকে কেন প্রধানমন্ত্রী মুখ করা হলো, শুধু সেটা নিয়ে সোচ্চার হয়ে এনডিএ ছেড়ে দিলেন। এর পেছনে কি অন্য কোনো কারণ নেই নাকি সেই ভদ্রলোক অন্য কোনো অঙ্ক কষছেন? সেটা এবার বোঝা গেল যে তিনি যখন এই 2016 সালে এই মোদির বিমুদ্রাকরণ ড্রাইভের প্রশংসায় পঞ্চমুখ হলেন, নীতিশ তখন আরজেডি কংগ্রেসের সাথে হাত মিলিয়ে সরকার চালাচ্ছেন। সেই অবস্থা থেকে মোদির যে এই প্রশংসা করা এবং তারপর এই যে ডিগবাজি খাওয়া, এটা এবার নতুন করে যে বিজেপিকে সঙ্গে নিয়ে তিনি আবার নতুন সরকারের একটা শপথ নিতে চলেছেন, এই নিজের অভ্যেসটা বজায় রাখতেই এখন বুঝেছি ওই তিনি সরকারটা ছেড়েছিলেন। জানেন তো, এটা সহজ ব্যাপার নয়। বা কবে আবার ডিগবাজি খাবো সেই বিষয়টা মাথায় রেখেই তিনি আসলে উল্টো দিকের ডিগবাজি রেখেছেন, মানে স্পেস রেখে দিয়েছেন আর কি ডিগবাজি খাওয়ার জন্য। এবার কীভাবে ইধার উধার করে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে নিজের কুর্সিটাকে অক্ষত রাখতে হয়, নীতিশের কাছ থেকে কিন্তু যে কেউ শিখতে পারেন। বিহারে বিজেপি বা আরজেডি বা কংগ্রেস, এদের দেখেও কি কিছু শেখার নেই? নীতিশ বারবার সংকোচ ছাড়লেও তাকে ওয়েলকাম জানাতে কিন্তু কারোর কোনো আপত্তি নেই। মানে ডিভোর্সের পর বিয়ে, তারপর আবার ডিভোর্স, আবার বিয়ে, আসলে সবার প্রয়োজনটুকু তাৎক্ষণিকভাবে মিটলেই খুশি, নিজেদের প্রাসঙ্গিকতা থাকলেই খুশি। জনগণ কি চাইছে, কার কাছে কি দাবি রেখে ভোট দিচ্ছে, সেসব নিয়ে নেতাদের ভাবতে বইই গেছে। এই নীতিশই লোকসভা নির্বাচনের আগে আবার নড়ে চড়ে বসছেন, হয়তো 24-এর ফলাফলের আগাম আন্দাজ করে ফেলেছেন। এবার সেই জায়গাটার থেকেই তার এই গোটা ঘটনাটা, আপাতত সেই ঘটনাটাকে স্মুথ করার জন্যই হয়তো অমিত শাহ আসছেন না। কিন্তু একটাই শুধু মনে হচ্ছে, জানেন তো, নেতারা কীরকম আমাদের যখন ভল্ট দেন তখন তার সঙ্গে তার লেজে জড়িয়ে আমাদেরও ভল্ট খাইয়ে দেন, সেটা খেয়াল করেছেন? আপনি এই দিকে ভোট দিয়েছিলেন, এই দিকটা দেখে নেতা ওদিকে গেলেন, কিন্তু নিয়ে গেলেন কাদের? আমাদের। ফলে আমরা যে আসলে নেতাদের পকেটে থাকা পিংপং বল, সেটা এই রকম ঘটনাগুলোই কিন্তু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। जीवन भर हम किसी भी तरह से उन लोगों के साथ फिर नहीं जाएंगे। हम लोग साथ जो पुराने समाजवादी हैं एक साथ रहेंगे। पलटू चाचा के बारे में हम क्या बोले? ऐसा कोई सगा नहीं जिसको हमारे चाचा ने ठगा नहीं। पलटू चाचा भगाओ। नीतीश कुमार के लिए बीजेपी के 7 दरवाजे बंद हो चुके हैं, इसलिए वो आकर नाक भी रगड़ेंगे अगर, तो भी बीजेपी उनको कभी स्वीकार नहीं करेगी। तो मैं बिहार की जनता को स्पष्ट कह देना चाहता हूं और लल्लन बाबू को भी स्पष्ट कहना चाहता हूं, आप लोगों के लिए भाजपा के दरवाजे हमेशा के लिए बंद हो चुके हैं। मर जाना कबूल है, उनके साथ जाना हमको कभी कबूल नहीं है। यह अच्छी तरह जान लीजिए, समझ लीजिए, सब बोगस बात है। काहे के लिए बोल रहा है? বোঝা মুশকিল কখন আক্রমণ করছেন আর কখন বুকে টেনে নিচ্ছেন। বিহারের পাল্টু কুমার নীতিশ কুমারের সৌজন্যে ফিকে আয়ারাম গয়ারামও। সরকার চলছিল আরজেডি আর কংগ্রেসের সঙ্গে। জল্পনায় ইতি টেনে রবিবার সকালেই ইস্তফা দিয়ে আসেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। রাজ্যপালের কাছে সরকার ভেঙে দেওয়ার সুপারিশও জানান। বিকেলেই ফের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন নীতিশ। এই নিয়ে নবমবারের জন্য মুখ্যমন্ত্রী পদে। বিহারের রাজনীতিতে নীতিশ কুমার কনস্ট্যান্ট, বারবার বদল সঙ্গী। এনডিএতে ফিরে নীতিশের যুক্তি,
विकास के लिए हम काम करते हैं, इसी काम को आगे बढ़ाएंगे। फिर जहाँ थे वही फिर आ गए और अब इधर उधर जाने का सवाल नहीं। লোকসভা ভোটের আগে পুরনো সঙ্গীকে ফিরে পেয়ে খুশি বিজেপি। मुझे डर लग रहा था, जिस तरह से प्रेशर पड़ रहा था लालू यादव का नीतीश कुमार जी के ऊपर तेजस्वी को ताजपोशी के लिए, तो फिर बिहार दोबारा जंगल राज में आ जाता। इससे मुक्ति मिली। अब भारतीय जनता पार्टी जंगल राज नहीं आने देगा, लालू जी की ताजपोशी नहीं होने देगा। দেখুন, ইন্ডি জোটের পিন্ডি চটকে গেল। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় চটকেছিলেন, আর এবার নীতিশ কুমার চটকালেন। নীতিশ এনডিএতে, ধাক্কা ইন্ডিয়া ঐক্যের। अपना राजनीतिक रंग बदलते रहते हैं, वो विश्वासघात के विशेषज्ञ हैं और राजनीतिक रंग बदलने में वो गिरगिटों का कड़ा टक्कर देते हैं, कॉम्पिटिशन देते हैं गिरगिटों। যারা আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করছি, মানুষ যারা ধর্মনিরপেক্ষ মানুষ, বিশেষ করে মাইনরিটি, তারা আমাদের দিকে তাকিয়ে আছে। যদি কেউ বিজেপির সাথে হাত ধরেন, সেই মানুষগুলোর বিশ্বাস ভঙ্গ হবে। ইন্ডিয়া জোট এর ভবিষ্যৎ নিয়ে কোনো প্রশ্ন নেই। अभी तो खेल शुरू हुआ है, खेल बाकी है। গোড়ায় আলোচনা চলছিল নীতিশই ইন্ডিয়া ঐক্যের আহ্বায়ক হবেন। পরে মমতা বন্দ্যোপাধ্যায় মল্লিকার্জুন খার্গের নাম উত্থাপন করেন। নীতিশের দলের নেতা কেসি ত্যাগের অভিযোগ, নীতিশের নাম মুছতে মমতাকে সামনে রেখে ষড়যন্ত্র কংগ্রেসের। এই নিয়েও শুরু চর্চা। पहली शाम को श्री केजरीवाल जी के आवास पर जब ममता बनर्जी गई थी, तो उन्होंने बाहर आकर के प्रेस से कहा था कि कल की बैठक में किसी का नाम प्रस्तावित नहीं होगा। कांग्रेस के उसी कॉकस ने एक साजिश के तहत ममता बनर्जी के द्वारा उनका नाम सुझाया गया। মিথ্যাচার, সম্পূর্ণ মিথ্যা কথা বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসকে কলুষিত করে, হাস্যকর কথাবার্তা। তাহলে তো বলতে হয় তারা শুধুমাত্র একটা পদের জন্য বা চেয়ারের জন্য ইন্ডিয়া জোটে ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য চুপ। কলকাতা বিমানবন্দর বা হাসিমারা, কোথাওই নীতিশকে নিয়ে টু শব্দ করেননি বাংলার মুখ্যমন্ত্রী। মুখ খুলবেন কি সোমবারই? বছরের শুরুতে রাহুল গান্ধী তার মায়ের সাথে জ্যাম বানানোর একটা ভিডিও শেয়ার করেছিলেন। বাগান থেকে কমলা লেবু তুলে কীভাবে জ্যাম বানানোর কাজটা করতে হয় সবটা শিখিয়ে দিয়েছিলেন রাহুল। এবার সানিয়া আর রাহুল দুজনেই জানেন জোটের রান্নাটাও নিপুণ হাতে ঠান্ডা মাথায় করতে হবে, কিন্তু তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিখুঁতভাবে মেনটেন করে মিশিয়ে দেওয়া রান্নার মধ্যে। সব জিনিস কি মেশানো যায়? এমনিতে জানেন গান্ধী পরিবার যে বাংলায় তৃণমূল নেত্রীর শর্তগুলোকে তো পূরণ করতে হবে, আবার সেই শর্ত মেনে নেওয়া কঠিন, এড়িয়ে যাওয়া আরও কঠিন। এই রকম জায়গায় যে কথাগুলো বারবার ভাসিয়ে দেওয়া হচ্ছে, কথা বলছে কিন্তু দুজনের মধ্যে কোথাও সিট শেয়ারিং নিয়ে কথা হচ্ছে না। এদিকে দেখুন তৃণমূল নেত্রী পরিষ্কার করে দিচ্ছেন যে দুটোর বেশি দেবেন না, অথচ অভিমান করছেন যে কেন এই আসন বন্টন নিয়ে তাদের আলোচনার দিন ঘোষণা হচ্ছে না। আবার ওদিকে কংগ্রেসের তরফ থেকে তার সাথে বিভিন্ন কথা বলা হচ্ছে, কিন্তু আসন নিয়ে কোনো কথা বলা হচ্ছে না। অথচ ভাসিয়ে দেওয়া হচ্ছে যে জোটেরই একটা দায়িত্ব এই ন্যায়যাত্রাটা মানে যাতে সুচারুভাবে হয়ে যায়, স্মুথভাবে হয়ে যায়। এবং তার থেকে বড় কথা, রাহুল গান্ধীর সাথে কোথাও গিয়ে একটা মিটিং হবে কি হবে না, ওটা ব্যাপারটা দেখে মনে হচ্ছে না। সবাই আসলে এক তো জল মাপছে আর নয়তো সময় কিনছে। मजबूत है। हाँ। ममता जी ने भी कहा कैसे तैयार करेंगे? ममता जी ने भी कहा है कि वो इंडिया गठबंधन का एक बहुत महत्वपूर्ण हिस्सा है। हम भी मानते हैं, हम भी पहचानते हैं कि इंडिया गठबंधन का एक बहुत महत्वपूर्ण स्तंभ, मजबूत स्तंभ तृणमूल कांग्रेस है। गठबंधन को मजबूत करने में ममता जी और कांग्रेस दोनों एकजुट है। 21 সালের বিধানসভা নির্বাচনে যখন নরেন্দ্র মোদী, অমিত শাহরা ডেলি প্যাসেঞ্জারি করেছেন, আক্রমণ করেছেন বাংলাকে, তখন একা তৃণমূল কংগ্রেস এই লড়াইটা করে জিতে এসেছে। তখন তো কংগ্রেস পালিয়ে গেছিল, কংগ্রেস তো সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে বিজেপির হয়ে ভোট কাটার খেলায় চলে গেছিল, শূন্য পেয়েছিল। তবে এইগুলো নিয়ে না, মানে রাজনৈতিক বিষয় নিয়ে না, সত্যি কথা বলতে কি আম জনতার বিরাট যে কিছু ইধার উধার হয়
এরকমও নয়, আর তাদের প্রত্যাশা থাকে এরকমও নয়। এটা দেখতে হয় তাই দেখি আমরা আর কি, জানতে হয় তাই জানি, একটু কে কাকে কতটা গালাগাল দিলেন এই সমস্ত আর কি, অথবা বিশ্বাসভঙ্গ করলেন, এই বিষয়গুলোর দিকে একটু আমরা নজর রাখি, এর বাইরে কিছু না। কিন্তু যে জিনিসটার দিকে নজর আছে বা আগ্রহ আছে সেটাও তো কালকে, সেটা আমাদের আশা ভরসা নিয়ে বিচারপতি বনাম বিচারপতির এই যে গণ্ডগোল, অর্থাৎ এখানকার হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ আর ডিভিশন বেঞ্চের মধ্যে যে বিভিন্ন প্রশ্ন ওঠা, সংশয় তৈরি হওয়া, এবং সেটা নিয়ে এই সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চের আপাতত দুটো বেঞ্চ, মানে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ দুটোর ওপরে যে স্থগিতাদেশ দিয়ে দেওয়া, তারই মামলাটার শুনানি, মানে সেই বিষয়টারই শুনানি আগামীকাল হবে। এবার এমন একটা মামলা না যেটার মধ্যে এমনিতে দেখুন সাম্প্রতিককালে আমাদের পরিস্থিতি সম্পর্কে আমরা জানতে পেরেছি, আবার যে জন্যে আমরা জানতে পেরেছি, যাদের কল্যাণে আমরা জানতে পেরেছি, তাদের নিয়ে বেশ কিছু সংশয় তৈরি হয়েছে। আমরা শেষ পর্যন্ত আর ভরসা করতে পারবো কিনা সেই দিকে নজর দিতে হয়েছে। তাই সত্যি কথা বলতে কি, কালকের দিনটা আমাদের সবচেয়ে টেনশনের দিন। আমাদের একটা ভরসার জায়গা থাকবে কি থাকবে না, এইটাই কিন্তু কালকে আমরা জানতে পারবো। কারণ বিশ্বাস করুন, এই রকম সংঘাত আমরা শুধু না, সাম্প্রতিককালে দেশও খুব বেশি দেখেনি। প্রতিষ্ঠানকে সচল আর শুদ্ধ রাখতে সুপ্রিম কোর্ট কী ব্যবস্থা নেবে, আর তার পরিপ্রেক্ষিতে আমাদের বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা, এই বিভিন্ন জায়গাগুলো এবং সংশয়, কোনটা আপার হ্যান্ড নেবে, কোনটা ভেঙে চুরমার হয়ে যাবে, সেটা নিয়েই সব থেকে বড় টেনশন। এটা তো ঠিক যে এইরকম এত বড় দুর্নীতির প্রকাশের ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের যে হস্তক্ষেপ, এবং সেই হস্তক্ষেপে যে কড়া নির্দেশ যে বিচারপতিরা দিচ্ছেন, যার ফলে একটা নতুন ঢঙে বিচার করার পদ্ধতি কলকাতা হাইকোর্ট চালু করলো। ইতিপূর্বে যারা দুর্নীতিবাজ, যাদের প্রচুর ক্ষমতা আছে, প্রচুর টাকা পয়সা আছে, তারা বিভিন্ন কারণে মামলা দেরি করে, দীর্ঘায়িত করে বিষয়টাকেই গুরুত্বহীন করে দেয়। সেক্ষেত্রে এই ব্যাপারটা অন্তরে কলকাতা হাইকোর্টের ইতিবাচক ভূমিকা, ডিভিশন বেঞ্চ বলুন, সিঙ্গেল বেঞ্চ বলুন, এবং এই দুর্নীতির মুখোশ খুলে যাওয়াতে অনেক দুর্নীতিবাজ নেতার চেহারা সামনে এসে পড়েছে। এর ফলে একটা দ্বন্দ্ব তো হয়েছেই, এবং সেই দ্বন্দ্বেরই বহিঃপ্রকাশ হয়তো। কী হতে পারে এতে স্পেকুলেট করে লাভ নেই। নোটিশ দেওয়া হয়েছে, যারা মূল মামলাকারী তাদের নোটিশ দিয়েছে রাজ্য সরকার, সিবিআই এদের নোটিশ দিয়েছে। প্রাথমিক অবস্থায় তাদের কথা শুনবে, তাদের হয়তো হলফনামা দাখিল করতে বলবে। দেখুন, আমরা যেরকম আগামীকাল এই সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রয়েছি না, দিল্লির তিহার জেলে বসে আরও একজন আদালতের দিকে তাকিয়ে রয়েছেন কবে জামিন পাবেন। এমনিতে দলনেত্রী আগাম অফার লেটার দিয়েই রেখেছেন, এবং তিনি জানেন যে তার জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটার রেডি, এরকম নিশ্চিত চাকরি খুব কম হয়, এবং তিনি যতদিন মানে ওই জেলে থাকবেন ততদিন পর্যন্ত তার জন্য চাকরির জায়গাটা ওপেন থাকবে, এরকম কনফিডেন্স এবং এই রকম একটা অফার সিরিয়াসলি দেখা যায় না। সঙ্গে একটা বোনাসও আছে, আবার বীরের সম্মান। তার জন্য খানিকটা প্রস্তুতিও শুরু করে দিয়েছে দল। কোর কমিটিতে ওই কেষ্টর কাছের নেতাদেরই রেখেছেন তৃণমূল নেত্রী। গতকাল সাঁইথিয়ায় অনুব্রত পন্থী যারা, তার ভক্ত তারা একদম হরিনাম সংকীর্তন পর্যন্ত করেছেন। কে যে কোথায় গিয়ে ভরসা দিতে পারবেন বা জামিন দিতে পারবেন, কেষ্টর জন্য কেষ্ট কতটা এফেক্টিভ হবেন, এই রকম সব বিষয়গুলো নিয়ে সব দিকে সবাই কেউ কিছু আর ছাড়ছেন না আর কি। তার মধ্যেই দেখুন আবার মুখ্যমন্ত্রীর ছবির নিচে অনুব্রত মণ্ডলের ছবি ঠাঁই পাচ্ছে। কিন্তু কেন্দ্রীয় এজেন্সি যেভাবে কোমর বেঁধে নামছে, তাতে কিন্তু আপাতত দাদার ছবি নিয়েই না বীরভূম তৃণমূলকে সন্তুষ্ট থাকতে হয়। চট করে জামিন পেয়ে সশরীরে অনুব্রত মণ্ডল জেলায় ফিরে আসবেন এবং তারপর তিনি লোকসভা ভোটটাকে পরিচালনা করবেন। এটা নাকি যথাযথভাবে যতটা কঠিন করা যায় তার জন্য নাকি ওই কেন্দ্রীয় এজেন্সি প্রস্তুতি নিচ্ছে। 1 লাখ পাতার নাকি একটা চার্জশিট তার জন্য পাঠিয়েছে। এবার ভাবুন তো, এইরকম ভারী মানে লাখ পাতার চার্জশিট কত ভারী হতে পারে বা কত মোটা হতে পারে বলুন তো? তাতে কেউ কি চাপা পড়ে যাবেন নাকি? যে জিনিস করবো আমি খুব ভয়ঙ্কর খেলা খেলে দিয়ে যাব। কোনো কাহিনী শুনবো না, 9টার ভেতরে বাড়ি ঘর ভেঙে আমি চালিয়ে দেবো, চুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। নকুলদানা থাকবে, পাচন থাকবে। তুমি যদি মাস্তান হও, আমি ডন।
বর্তমান সময়ে বঙ্গ রাজনীতির এক রঙিন চরিত্র অনুব্রত মণ্ডল। গোটা দেশের মতো এ রাজ্যেও লোকসভা ভোটের হাওয়া উঠে গেছে, কিন্তু কেষ্ট মণ্ডলের এই সংলাপ ছাড়া সাম্প্রতিক সময়ে ভোট কেমন যেন ফাঁকা ফাঁকা। তবে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে এবারের লোকসভা ভোট কেষ্ট সংলাপহীন হতেই চলেছে, কারণ কেষ্ট মণ্ডলের জেল মুক্তির সম্ভাবনা আপাতত 20 পাও জলে। চলতি মাসে বীরভূমের নেতাদের নিয়ে বৈঠকে একটা বিষয় কার্যত পরিষ্কার করে দিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। অনুব্রতকে সামনে রেখেই লোকসভার যুদ্ধে ঝাঁপাবে ঘাসফুল শিবির। আপাতত সাইডলাইন কাজল শেখ। নতুন কোর কমিটিতে তার জায়গা হয়নি। কালীঘাটের বৈঠকের পরই নতুন গেট তৈরি হয়েছে জেলায়, যাতে মুখ্যমন্ত্রীর ছবির নিচে কেষ্ট মণ্ডলের ছবি। আর এই পট পরিবর্তন নিয়ে শুরু থেকেই ছিল রাজনৈতিক তরজা। অনুব্রত মণ্ডল বেরিয়ে আসবে, এরকম তো আজীবন তাকে রাখা হবে, এরকম তো বললেন মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই বলেছে। সে তো সাংগঠনিক জায়গা থেকে আমাদের দলের জন্য অনেকদিন অনেক কাজ করেছে এবং এখনো যে জায়গায় সেটা দলের জন্য রয়েছে। পিসিভাইপোর ক্ষেত্রে যেমন দিল্লি নরম, অনুব্রতের ক্ষেত্রেও নরম হতে পারে। তাহলে অনুব্রত যদি বাই চান্স ফিরে আসে তখন তো সব ফাঁস করে দেবে। অতএব অনুব্রতকে খুশি করার জন্য এখন উনি কাজল শেখকে বাদ দিয়ে আবার অনুব্রতকেই মাথায় তুলে ধরতে চান। অনুব্রত মণ্ডল যদি জেলের ভেতরে মুখ খুলে দেয় তাহলে তার সাদের ভাইপো আর জেলের বাইরে থাকবে বা জেলের ভেতরে যাবে। তো স্বাভাবিকভাবে অনুব্রত মণ্ডলকে সেই মেসেজটা দিতে হবে। সেই মেসেজ দেওয়ার জন্যই মিডিয়ার সামনে এগুলো উনিই বলেছেন লিক করে দেওয়ার জন্য। শতাব্দী রায় এসে বলছেন বাইরে। কিন্তু ছবিতে ফিরলেও বাস্তবে ভোটের আগে কেষ্ট মণ্ডলের বীরভূমে ফেরার সম্ভাবনা খুব কম। কারণ তৃণমূল নেতৃত্ব যখন অনুব্রত ছবিকে সামনে রেখে ভোটের যুদ্ধে ঝাঁপাতে তৈরি হচ্ছে, তখন কেন্দ্রীয় এজেন্সিও কোমর বেঁধে নামছে। সূত্রের খবর, বীরভূমের বেতাজ বাদশার বিরুদ্ধে গরু পাচার মামলার বিচার পর্ব শুরু হতে চলেছে আগামী মাসে। সূত্রের খবর, ফেব্রুয়ারি মাসে শেষ হবে গরু পাচার মামলার শুনানি পর্ব। 22শে ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে বিচার প্রক্রিয়া। 4টি চার্জশিট জমা দেওয়া হলেও বিচার প্রক্রিয়া শুরু হয়নি তদন্ত শেষ না হওয়ায়। মামলা সংক্রান্ত 1 লক্ষ পাতার নথি পাঠানো হয়েছে অনুব্রত মণ্ডল ও বাকি অভিযুক্তদের। একাধিক অভিযুক্ত জামিন পেলেও অনুব্রত জামিন পাননি। প্রভাবশালী তকমায় জামিন নাকচ হয় কেষ্ট মণ্ডলের। ফেব্রুয়ারির 22 তারিখ থেকে যদি বিচার প্রক্রিয়া শুরু হয় তাহলে অনুব্রতর পক্ষে ভোটের আগে জেলায় ফেরার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। এই অবস্থায় তৃণমূলের পক্ষে ভোট বৈতরণী পার করাটা কি একটু কঠিন হয়ে পড়বে? ওরা ভোটেরই আরম্ভ করে, ওরা নোংরাইটা শুধু বাংলায় নয় সব জায়গায় করে, ওটা আমাদের কিছু বয়ে যাবে না। বীরভূমের বাঘ এদিকে জামিনের অপেক্ষায়, সন্দেশখালীর বাঘ মানে বীরভূমের বাঘ তিনি ধরা পড়ে জামিনের অপেক্ষায়, আর সন্দেশখালীর বাঘ তিনি ধরাই দিচ্ছেন না। এই কায়দাটা অবশ্য অনুব্রত মণ্ডলও দেখিয়েছিলেন। কেন্দ্রীয় এজেন্সি ডাকলেও কিছুতেই সাড়া দিচ্ছিলেন না শুরুতে। শেষমেশ সিবিআই একদম ঠাকুর ঘর থেকে কেষ্টকে তুলে আনে। কেষ্টর অনুগামীরা সে অর্থে কিন্তু কোনো প্রতিবাদ করেনি, যেটা করে দেখিয়েছেন শেখ শাহজাহানের অনুগামীরা, তুল কালাম যাকে বলে। এবার ফেরার শাহজাহানকে সমন পাঠিয়েছে ইডি। ফেরার ডাকও বলতে পারেন আর কি। কালই সেই দিন। শাহজাহান অবশ্য যাবেন না বলেই খবর, যা শুনতে পাচ্ছি আর কি। তার ভাই আলমগীর বলেছেন প্রতিনিধি যাবে। এবং ভাবুন, এত কিছুর পর শাহজাহানের টিকিটাও কিন্তু পুলিশ ছুঁতে পারছে না, অথচ শাহজাহানের সন্দেশ মিডিয়াকে পৌঁছে দিচ্ছেন ভাই। সোশ্যাল মিডিয়া। বর্তমান সময়ে এমন মানুষ খুব কম আছেন যার বিচরণ সামাজিক মাধ্যমের দেওয়ালে দেওয়ালে নেই। তা সে সাধারণ জনতা হোক বা সেলিব্রিটি কিংবা রাজনৈতিক ব্যক্তিত্ব, সবার হাড়ির খবর দিতে পারে সোশ্যাল মিডিয়ার দেওয়াল। সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহানেরও এই অভ্যেস আছে। সভা সমাবেশ মিটিং মিছিল ভরা শাহজাহানের দেওয়াল। কিন্তু 5ই জানুয়ারির পর থেকে সব বন্ধ ছিল, কারণ শাহজাহান নিরুদ্দেশ। কোথাও খোঁজ পাওয়া যাচ্ছে না তার। পুলিশ নাকি তন্ন তন্ন করে খুঁজেও তাকে ধরতে পারছে না, যদিও রাজনৈতিক মহল তার একাধিক হদিশ দিয়েছে। এই যেমন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রজাতন্ত্র দিবসের দিন 11 কিলোমিটারের তত্ত্ব উঠে এসেছে তাঁর কথায়। খুব বড় বড় কথা না শেখ শাহজাহানের। বাঘ এখন কোথায়? বাঘ এখন মমতা পুলিশের সংরক্ষণে, যোগী থমাসের সংরক্ষণে। সরবেড়িয়া থেকে ধামাখালি 11 কিলোমিটার, তার মধ্যেই উনি চলাফেরা করছেন। বেরমজুর 1 আর 2 জিপির মধ্যেই আছেন। আমি বলে দিয়েছিলাম সেদিন
আবার রাজ্যের কারামন্ত্রী কিছুদিন আগেই দিয়েছিলেন চিকিৎসার তত্ত্ব। শেখ শাহজাহান তার চিকিৎসার জন্য বাইরে গেছে, কোথাও আছে, নিশ্চিতভাবে পুলিশ খুঁজছে। যদিও এই মন্তব্যের জন্য শীর্ষ নেতৃত্ব তলব পেতে হয়েছে কারামন্ত্রীকে। এহেন শাহজাহানের খোঁজে যখন অনেক কথা, তখন হঠাৎ করেই অ্যাক্টিভ হয়ে উঠল শাহজাহানের ফেসবুক অ্যাকাউন্ট। সবাইকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান শেখ শাহজাহান। চোখ কপালে, নিরুদ্দেশ ব্যক্তির প্রোফাইলে পোস্ট। শাহজাহান নিজেই করলেন এই পোস্ট। কোথায় তিনি? প্রশ্ন উঠে যায়, এই পোস্টের সূত্র ধরে কেন তাকে খোঁজার চেষ্টা করছে না পুলিশ? প্রশ্ন উঠতেই যদিও পোস্ট হাওয়া হয়ে যায় শাহজাহানের ফেসবুক থেকে, কিন্তু সত্যিই কি ফেসবুক পোস্ট থেকে লোকেশন আপডেট পাওয়া যেতে পারে? কি বলছেন সাইবার বিশেষজ্ঞ? প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি পারপাস মেটা সব ধরনের ডেটা, একটা ফটোর পিছনে ব্যাকএন্ডে যে ডেটা থাকে, মানে ফটোটা কোথায় তোলা হয়েছে, কখন আপলোড করা হয়েছে, কোথা থেকে আপলোড করা হয়েছে, এই যে টোটাল যে ডিটেলসগুলো থাকে ব্যাকএন্ডে, যে কোনো একটা র পিকচার পেলে যেগুলো আমরা পেতে পারি। বাট সেক্ষেত্রে ফেসবুক থেকে বা সোশ্যাল মিডিয়া থেকে যদি কোনো ফটো শেয়ার হয় বা আপলোড করা হয়, সেখান থেকে কোনো রকম ডেটা পাওয়া সম্ভব না। কিন্তু একটা দিক হতে পারে, যদি ডেফিনেটলি সেটা যদি কোনো ক্রাইম সাসপেক্ট বা কিছুর দিক থেকে হতে পারে এবং সেটার প্রুফ যদি ফেসবুক অথরিটির কাছে দেওয়া যায়, ডেফিনেটলি আশা করা যায় ফেসবুক অথরিটি সেখানে কিছু হেল্প করতে পারে। সাইবার বিশেষজ্ঞের কথায় বিষয়টা অসম্ভব নয়, কিন্তু বেশ কঠিন একটা প্রক্রিয়া। শাহজাহানের ফেসবুক পোস্টের ক্ষেত্রে আরও একটা সম্ভাবনার কথা উঠে আসছে। শাহজাহানের ফেসবুক অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ যদি অন্য কারো হাতে থাকে, তাহলেও এই পোস্ট করা সম্ভব। বর্তমান যুগে যেমনটা হয়েই থাকে, অনেকেই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পরিচালনার জন্য অন্য কোনো ব্যক্তি বা সংস্থার হাতে দিয়ে থাকেন। সেইভাবেই এই পোস্ট করা হয়নি তো? সবাইকে বিভ্রান্ত করার পরিকল্পনা নয় তো? শাহজাহানকে তার অনুগামীরা বাঘ বলে ডাকেন, সন্দেশখালির বাঘ। সোশ্যাল মিডিয়ার দেওয়ালে এই বাঘের ফুটপ্রিন্ট বা পায়ের ছাপ পাওয়া গেছে। প্রশ্ন একটাই, হাতের নাগালে কবে পাওয়া যাবে সন্দেশখালির বাঘকে? ওই যা বললাম, শাহজাহানের মানডে মর্নিং ব্লুজ সিনড্রোম হওয়ার কোনো ব্যাপারই নেই। ছুটিতে যেরকম আছেন তেমনই হয়তো থাকবেন। জানতে ইচ্ছে করে তার বাড়ি, বাজার, ইটভাটায় যে সিসিটিভি ক্যামেরাগুলো বসানো হয়েছিল, সেগুলো কি চলছে না চির ছুটিতে চলে গেছে?